সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায়ের উপর আমরা গাণিতিক সমস্যা সমাধান করা শুরু করেছি। পূর্ববর্তী ক্লাসেও একটি গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে আমরা আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব এবং আমাদের আজকের এই প্রশ্নটি আমরা নিয়েছি তোমাদের বইয়ের সমস্যা থেকে। তোমাদের বইয়ের এটি 11 নম্বর প্রশ্ন, 371 পৃষ্ঠায় 11 নম্বর প্রশ্ন। আমরা সমস্যা সমাধানের পূর্বে প্রশ্নটি পড়ে নিব। প্রশ্নে বলা আছে, দেখো 2015 সালের 31 ডিসেম্বর তারিখে খান অ্যান্ড সন্সের নগদান বইতে 10,000 টাকা ব্যাংক উদ্ধৃত দেখা গেল। মানে নগদান বই অনুযায়ী ব্যাংক হিসাবে জমা আছে দেখাচ্ছে 10,000 টাকা, কিন্তু ওই একই তারিখে পাস বইয়ের উদ্ধৃত নগদান বইয়ের উক্ত উদ্ধৃতের সমান ছিল না বা সমপরিমাণ ছিল না। এতদ উদ্দেশ্যে যথারীতি নিরীক্ষা করার পর নিম্নোক্ত গড়মিল ধরা পড়ল। যেহেতু নগদান বইয়ের ব্যাংক জমার সাথে ব্যাংক বিবরণীর বা পাস বইয়ের যে ব্যাংক জমা সেটি মিল হয়নি, সমান হয়নি, সেই কারণে তারা খতিয়ে দেখেছে কি কি সমস্যার কারণে এটি সমান হয়নি এবং নিম্নোক্ত কারণগুলি ধরা পড়েছে বা নিম্নোক্ত কারণগুলি তারা খুঁজে পেয়েছে। সেই নিম্নোক্ত কারণগুলি কি? 1. পাওনাদারদের বরাবর ইস্যুকৃত মোট 7,000 টাকার 3খানি চেকের মধ্যে মাত্র 2,000 টাকার 2খানি চেক 2015 সালে 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। পাওনাদারদের বরাবর আমরা মোট 7,000 টাকার 3টি চেক ইস্যু করেছি, যার মধ্য থেকে 2,000 টাকা মূল্যের 2টি চেক ইতোমধ্যে বা 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তার মানে কিছু অংশ ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, যেই কারণে আমাদের হিসাবের সাথে ব্যাংকের হিসাবের পার্থক্য হয়েছে। কারণ আমরা 7,000 টাকা ব্যাংক থেকে ক্রেডিট করেছি, কিন্তু ব্যাংক আমাদের কিন্তু 7,000 টাকা ডেবিট করেনি, তারা ডেবিট করেছে 2,000 টাকা। এরপরে বলা আছে, আদায়ের জন্য ইতিপূর্বে ব্যাংকে জমাকৃত 12,000 টাকার একখানা চেক 2015 সালের 27 ডিসেম্বর তারিখে প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে, কিন্তু তা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। এর আগে একটি ছিল, 2 নম্বরে বলা ছিল 2015 সালের 22 ডিসেম্বর তারিখে 10,000 টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু তা নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়ে গিয়েছে। 4 নম্বরে বলা আছে, 2015 সালের 24 ডিসেম্বর তারিখে 9,000 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, কিন্তু তা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট 8,000 টাকার 7খানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু তন্মধ্যে মাত্র 5,000 টাকার 2খানা চেক 2015 সালের 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তার মানে 8,000 টাকা থেকে 5,000 টাকা আদায় হয়েছে, আরো 3,000 টাকা আদায় হয়নি। বিনিয়োগের সুদ 15,000 টাকা এবং একখানা প্রাপ্য বিল বাবদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে, কিন্তু উক্ত দফা দুটির কোনোটি 2015 সালে 31 ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 7 নম্বরে বলা আছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2,000 টাকা এবং কমিশন বাবদ ধার্যকৃত চার্জ 1,000 টাকা 2015 সালে 31 ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নগদান বইয়ের ব্যাংক জমার সাথে ব্যাংক বিবরণীর যে ব্যাংক জমা সমান হলো না, সেই সমান না হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে। যে কিছু কারণ আছে যেগুলি আমরা নগদান বইতে আমাদের ব্যাংকের জমা টাকা বৃদ্ধি করেছি অথবা হ্রাস করেছি, ব্যাংক সেখানে করেনি। আবার কিছু আছে ব্যাংক আমাদের হিসাবে টাকা বৃদ্ধি করেছে অথবা হ্রাস করেছে কোনো কারণে, যেটি আমরা লিপিবদ্ধ করিনি। এবং এই কারণগুলি নিয়েই আমাদেরকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। তার আগে কতে দেখো বলা হয়েছে, ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত মানে হচ্ছে
আমাদের অ্যাকাউন্টে ব্যাংক টাকা কত জমা করেছে সেটি নিরূপণ করতে বলা হচ্ছে। ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত মানে যখন আমাদেরকে বলবে ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় করা, তার মানে হচ্ছে আমরা দেখব আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। কত টাকা জমা হয়েছে, আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হলেই ব্যাংক আমাদের হিসাবকে ক্রেডিট করে। আবার অনেক সময় ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ জানতে চাইতে পারে। ডেবিটকৃত মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা হ্রাস পেয়েছে তা দেখাতে হবে। আমাদের অ্যাকাউন্ট থেকে যদি হ্রাস পায় তাহলে ব্যাংক ডেবিট লিখে, আর আমাদের অ্যাকাউন্টে যদি টাকা জমা হয় তখন ব্যাংক আমানতকারীকে মানে আমাদেরকে ক্রেডিট করে। সো ক্রেডিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। তাহলে দেখো 2 নম্বরে বলা আছে যে 10,000 টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু তার নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়ে গিয়েছে। আমরা যদি কয়ের সমাধান শুরু করি, ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ নির্ণয়, তার মধ্যে 1 নাম্বার এটি আসবে, আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদান বইতে লেখা হয়নি। আমরা লিখি নাই, আমরা একটা চেক ব্যাংকে জমা করেছি, ব্যাংক সেই টাকা আদায়ও করেছে, কিন্তু আমরা নগদান বইতে লিপিবদ্ধ করিনি। আমরা যদি নগদান বইতে লিপিবদ্ধ করতাম আমরা ডেবিট পাশে লিখতাম, কিন্তু আমরা কোনো কারণে ভুলে বা কোনো কারণে আমরা লিপিবদ্ধ করিনি। কিন্তু ব্যাংক তো আদায় করেছে, যেহেতু ব্যাংক আদায় করেছে তাহলে ব্যাংক কি করবে, ব্যাংক আমানতকারী হিসাবকে ক্রেডিট করবে, মানে আমাদের হিসাবকে ক্রেডিট করবে। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদান বইতে লেখা হয়নি 10,000 টাকা, এটি আমাদের অ্যাকাউন্টকে বা ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত হবে, এটা ব্যাংক ক্রেডিট করবে। এছাড়া আছে দেখো 6 নম্বরে, বিনিয়োগের সুদ 15,000 টাকা, প্রাপ্য বিল 5,000 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে। ব্যাংক যেহেতু এই টাকাগুলি আদায় করেছে তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে, আর আমাদের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পেলেই ব্যাংক আমানতকারীর হিসাবকে ক্রেডিট করবে। সেই কারণে এখানে ব্যাংক কর্তৃক সরাসরি বিনিয়োগের শুধু প্রাপ্য বিল আদায় মোট 15,000 যোগ 5,000 মোট 20,000 টাকা আমাদের ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ নির্ণয়ের মধ্যে লিপিবদ্ধ করতে হবে, কারণ এটি ব্যাংক সরাসরি আদায় করেছে এবং ব্যাংক আমানতকারী হিসাবকে এই লেনদেন দুটির জন্য ক্রেডিট করবে। এছাড়া ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক যখন আমাদেরকে সুদ দিবে তাহলে সেখানেও আমাদের হিসাবকে ক্রেডিট করবে বা আমানতকারী হিসাবকে ওই টাকা দ্বারা ক্রেডিট করবে। ব্যাংক আমাদেরকে যখন সুদ মঞ্জুর করবে আমাদের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। সুতরাং ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদও ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ নির্ণয়ে আমরা লিপিবদ্ধ করতে হবে, কারণ এতে করেও ব্যাংকে আমাদের টাকা বা জমা টাকার পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে সব মিলিয়ে ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ হচ্ছে 32,000 টাকা। এই হচ্ছে আমাদের কয়ের উত্তর। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী একটু পরেই করব, আগে আমরা গটা সমাধান করে নিব। আমানতকারীর হিসাব বইতে 6 নং ও 7 নম্বর লেনদেনের জাবেদা দিতে বলছে। আমানতকারী মানে আমরা আমাদের হিসাব বইতে 6 নম্বর লেনদেনের জন্য কি জাবেদা দিব আর 7 নম্বর লেনদেনের জন্য কি জাবেদা দিব। তো 6 নম্বরে দুটি ঘটনা আছে, একটি হচ্ছে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 15,000 টাকা এবং অন্যটি হচ্ছে প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 5,000 টাকা। দুটি ক্ষেত্রে আমরা যখন লিখবো আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট। বিনিয়োগের সুদের জন্য আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আর প্রাপ্য বিলের জন্য দেখো ব্যাংক হিসাব আমরা লিখবো ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। দেখো আমরা যখন ব্যাংকে ডেবিট করি তখন কিন্তু ব্যাংক একই ঘটনার জন্য আমাদেরকে ক্রেডিট করবে, সেই কারণেই কিন্তু আমরা এই ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণের মধ্যে এই প্রাপ্য বিল এবং বিনিয়োগের সুদ দুটি লিপিবদ্ধ করেছি। এরপরে 7 নম্বরে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক যখন সুদ মঞ্জুর করে এটির জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। একদিকে আমাদের সম্পদ বৃদ্ধি পায়, অন্যদিকে আয় বৃদ্ধি পাবে। সুতরাং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয়ের নাম কি হবে, ব্যাংক সুদ হিসাব। এবং ব্যাংক কমিশন বাবদ চার্জ ধার্য করেছে 1,000 টাকা, এতে করে আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকা কেটে নিবে, তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, সম্পদ হ্রাস পাবে, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। আর ব্যাংক যে চার্জ নিচ্ছে সেটি আমাদের জন্য খরচ বৃদ্ধি পেলে হবে ডেবিট। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই হচ্ছে গয়ের জাবেদা। এরপরে খতে আমাদেরকে করতে বলা হয়েছে একটি ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করব। এবারে দেখো আমাদের গয়ের উত্তর, ব্যাংক সমন্বয় বিবরণী। খয়ের উত্তর, খতে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলা হয়েছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা প্রশ্নে দেয়া ছিল 10,000 টাকা। আমাদেরকে যেহেতু একটি জের দেয়া আছে ওই একটি জের নিয়ে আমরা
ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা শুরু করব। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এই যেটি নিয়ে শুরু করলে আমরা যে রেজাল্টটি পাবো বা যে ফলাফলটি পাবো সেটি হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণীর যে করার জন্য যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে আমরা শুরু করব, তার সাথে কিছু হিসাব বা কিছু লেনদেন আমাদেরকে যোগ করতে হবে, আবার কিছু লেনদেন বিয়োগ করতে হবে। এবং কেন যোগ করব কেন বিয়োগ করব সেই বিষয়েও আমরা আলোচনা করব। আমাদের প্রথম যে লেনদেনটি ছিল সেটি হচ্ছে পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট 7,000 টাকার 3খানি চেকের মধ্যে মাত্র 2,000 টাকার 2খানি চেক 2015 সালে 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। আমরা পাওনাদারকে দেখো 7,000 টাকা ইস্যু করেছি, 7,000 টাকার চেক ইস্যু করব। আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে ধরে নিচ্ছি যে মানে এই লেনদেনটিকে আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব সেটি বোঝার সুবিধার্থে এইখানে কত টাকা আমাদেরকে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে তা বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে নগদান বই অনুযায়ী আমাদের ব্যাংকে জমা আছে 30,000, আবার ব্যাংক বিবরণী অনুযায়ীও ব্যাংকে জমা আছে 30,000। এরপরে যদি এই ঘটনাটি ঘটে যে আমরা কাউকে 7,000 টাকা চেকে প্রদান করব, কিন্তু সেই যাদেরকে চেক প্রদান করলাম তাদের মধ্য থেকে ব্যাংকে টাকা পরিশোধের জন্য 2,000 টাকার চেক উপস্থাপিত হয়েছে, তাহলে কি ঘটে? দেখো, আমরা যখন পাওনাদারকে চেকে টাকা পরিশোধ করি তখন আমরা আমাদের নগদান বইয়ের ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখবো 7,000, তার মানে আমরা আমাদের ব্যাংকে জমা কমাবো, আমরা আমাদের ব্যাংকে জমা কমিয়ে দিব। আমরা দেখাবো যে আমাদের আর 7,000 টাকা যদি আমি পরিশোধ করে দেই, আমরা দেখাচ্ছি যে 7,000 টাকা কমে যাচ্ছে, মানে আমাদের ব্যাংকে জমা আছে 23,000 টাকা। কিন্তু যাদেরকে আমরা চেক প্রদান করেছি তাদের মধ্য থেকে 2,000 টাকার 2খানি চেক ব্যাংকে উপস্থাপিত হয়েছে, মানে ব্যাংক পরিশোধ করেছে 2,000 টাকার চেকের টাকা, 2,000 টাকা ব্যাংক পরিশোধ করেছে। তাহলে দেখো আমরা দেখাচ্ছি 7,000 টাকা পরিশোধ হবে, যেহেতু আমরা চেক দিয়েছি আমরা এটি জানি যে যাদেরকে আমরা চেক প্রদান করব তারা চেক নিয়ে ব্যাংকে যাবে, ওই চেক ব্যাংকে উপস্থাপিত হবে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। সেই হিসাবে আমরা 7,000 টাকা কমিয়েছি। কিন্তু 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত, যেই তারিখে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করছি, সেই তারিখ পর্যন্ত এই 7,000 টাকার চেক থেকে 3টা চেক থেকে 2,000 টাকার 2টি চেক, এক একটা চেক 2,000 টাকা করে না, 2,000 টাকার 2টি চেক, 2,000 টাকার 2টি চেক ব্যাংক পরিশোধ করেছে, 2টি চেকের টাকা ব্যাংক পরিশোধ করেছে। তাহলে আরো 5,000 টাকা চেক নিয়ে বা আরো একটি চেক ছিল যেটি 5,000 টাকা, ওই চেক ব্যাংকে যায়নি বা ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়নি। তাহলে স্বাভাবিকভাবে ব্যাংক তো কেউ যদি চেক নিয়ে না যায় তাহলে তাকে টাকা দিবে না। তাহলে দেখো আমাদের রেজাল্ট হচ্ছে 23,000, ব্যাংকের রেজাল্ট হচ্ছে 28,000। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি আমাদের নগদান বইয়ের জেরটিকে ব্যাংকের জেরের সাথে মিলিয়ে নিতে। তাহলে আমাদের নগদান বইয়ের যে 23,000, এটিকে যদি আমরা ব্যাংকের জেরের সাথে মিলাতে চাই, মানে 28,000 করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? যত টাকা চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, মানে 5,000 টাকা এই 23,000 এর সাথে যদি আমরা আবার যোগ করে দেই, যেহেতু 5,000 টাকা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই 23,000 এর সাথে যদি 5,000 যোগ করে দেই, এই ব্যাংকের রেজাল্ট নগদান বইয়ের ব্যাংক জমা ব্যাংক বিবরণী ব্যাংক জমার সাথে সমান হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা যখন চেক ইস্যু করব, সেই ইস্যুকৃত চেকের টাকা বা সেই ইস্যুকৃত চেকের যত টাকা মূল্যের চেক ব্যাংকে উপস্থাপিত হবে না, সেইটুকু আবার আমাদেরকে যোগ করতে হবে যদি আমরা নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা শুরু করি। তাহলে আমরা এখানে যেহেতু নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা শুরু করেছি, এই জন্যে চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি। যতটুকু উপস্থাপিত হয়নি, 7,000 টাকা থেকে 2,000 কিন্তু উপস্থাপিত হয়েছে, তাহলে উপস্থাপিত হয়নি 5,000, সেই 5,000 যোগ করতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে যখন আমরা এখানে এই যেগুলি লিখলাম, এটি হচ্ছে আমরা জাস্ট এটি বোঝার জন্য যে আমাদেরকে ওই লেনদেনটি, ওই নির্দিষ্ট লেনদেনটি যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে তা বোঝার জন্য আমরা প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এভাবে ধরে ধরে হিসাব করতে পারবো। এরপরে বলা ছিল 2015 সালের 22 ডিসেম্বর তারিখে 10,000 টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু
তা নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। মানে হচ্ছে আমরা একটা চেক ব্যাংকে জমা করছি কিন্তু আমরা আমাদের নগদান বইতে লিখি নাই, তো ব্যাংক লিখে ফেলেছে। ব্যাংক লিখে দেখো ব্যাংক 10,000 টাকা লিখবে, তাহলে ব্যাংকে স্বাভাবিকভাবে যদি এরকম হয় যে ব্যাংকে 30,000 ছিল, আমি আরো 10,000 টাকার চেক জমা দিলাম, তাহলে ব্যাংকের রেজাল্ট শো করবে 40,000। কিন্তু আমরা তো নগদান বই লিখি নাই, আমাদের রেজাল্ট হচ্ছে 30,000। তাহলে আমাদের এই রেজাল্টকে যদি আমরা ব্যাংকের সাথে মিলাতে চাই, মানে 40,000 বানাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, যেই 10,000 আমরা চেক জমা দিয়েছি নগদান বইতে লিপিবদ্ধ করি নাই, তা আবার যোগ করে দিতে হবে। সেই কারণে এখানে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, 10,000 যোগ হয়েছে। কখন যোগ হবে, যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে আমরা শুরু করি। আমরা যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে শুরু না করে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা নিয়ে শুরু করতাম, তখন কিন্তু এটি যোগ করতাম না, এটি বিয়োগ হয়ে যেত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে শুরু করলে যেই লেনদেনগুলিকে যোগ করতে হয়, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা নিয়ে শুরু করলে সেই একই লেনদেনগুলিকে বিয়োগ করতে হয়। সো 2 নাম্বার সমস্যাটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরে বলা আছে, দেখো যে আদায়ের জন্য ইতিপূর্বে ব্যাংকে জমাকৃত 12,000 টাকার একখানা চেক 2015 সালে 27 ডিসেম্বর তারিখে প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে, কিন্তু তা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। আমরা একটি 12,000 টাকা মূল্যের একটা চেক ব্যাংকে জমা দিয়েছি, 12,000 টাকা মূল্যের একটি চেক আমরা ব্যাংকে জমা দিয়েছি। তাহলে আমরা যখন কোনো চেক ব্যাংকে জমা করব, যেহেতু এখানে আমরা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই, এই ধরনের কোনো কথা বলা হয়নি, তার মানে নগদান বইতে আমরা লিখেছি, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে 42,000। কিন্তু এই চেকের টাকা ব্যাংক দেয় নাই, চেক প্রত্যাখ্যাত হওয়া মানে হচ্ছে ব্যাংক চেকের টাকা আদায় করতে পারে নাই এবং এটি ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে এই চেকটি ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। চেকের টাকা ব্যাংক আদায় করতে পারেনি। ব্যাংক যদি টাকা আদায় করতে না পারে, তাহলে ব্যাংক তো টাকা বাড়াবে না, বা ওই 12,000 টাকা তো ব্যাংক বিবরণীতে যোগ হবে না। আমরা জমা দিয়েছি বলে আমরা ধরে নিয়েছি এটি চেক টাকা ব্যাংকে জমা হবে, সুতরাং আমরা বৃদ্ধি করেছি। কিন্তু ব্যাংক যতক্ষণ পর্যন্ত ওই চেকের টাকা আদায় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তো সে জমা করবে না। তাহলে দেখো আমাদের সাথে ব্যাংকের পার্থক্য, আমাদের 42,000 কিন্তু ব্যাংকের রেজাল্ট হচ্ছে 30,000। এখন এই যে চেক প্রত্যাখ্যাত হয়েছে সেটি আমরা জানি না, আমরা নগদান বইতে এই প্রত্যাখ্যাতের ঘটনা লিপিবদ্ধ করি নাই, সেই কারণেই ব্যাংকের সাথে আমাদের পার্থক্য হচ্ছে 30,000। এখন আমাদের রেজাল্ট 42, ব্যাংকের রেজাল্ট হচ্ছে 30,000। এখন যদি আমরা আমাদের এই 42,000 টাকাকে 30,000 বানাতে চাই, তখন কি করতে হবে, ওই যে প্রত্যাখ্যাত হয়েছে 12,000 টাকার চেক, সেই 12,000 টাকা এখান থেকে আবার বিয়োগ করে দিতে হবে। 12,000 বিয়োগ করলে আমরা ব্যাংকের সাথে 30,000 সমান করতে পারবো। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারছি যে এই ঘটনাটি কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী তো আমরা এটি বিয়োগ করব, লিখব জমাকৃত চেক প্রত্যাখ্যান, আমরা লিখব জমাকৃত চেক প্রত্যাখ্যান। তাহলে আমরা এই উদাহরণ নিয়ে যে কাজটি করছি 30,000, এটি আবারও বলতেছি, এটি হচ্ছে শুধু এটি বোঝার জন্য যে ব্যাংক সমন্বয় বিবরণীতে একটি লেনদেন যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। এরপরে দেখো 2015 সালে 24 ডিসেম্বর তারিখে 9,000 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, কিন্তু তা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 9,000 টাকার প্রদেয় বিল যদি ব্যাংক পরিশোধ করে, তাহলে ব্যাংক পরিশোধ করেছে মানে আমাদের অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেই ব্যাংক সরাসরি 9,000 টাকা পরিশোধ করেছে, কিন্তু আমরা নগদান বইতে লিখি নাই। তাহলে ব্যাংক যদি 9,000 টাকা পরিশোধ করে, ধরো জমা ছিল 30,000, 9,000 পরিশোধ করলে আর থাকবে 21,000, আমরা আমাদের নগদান বইতে লিখি নাই, তাহলে আমাদের রেজাল্ট ব্যাংকের রেজাল্টের চেয়ে বেশি, আমাদের রেজাল্ট 30,000, ব্যাংকের রেজাল্ট 21,000। এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের এই নগদান বইয়ের রেজাল্টকে ব্যাংকের সাথে মিলিয়ে নিতে। তাহলে ব্যাংকের সাথে যদি 21,000 মিলাতে হয়, আমাদেরকে ওই 9,000 যেটা ব্যাংক সরাসরি পরিশোধ করেছে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিলে আমরা রেজাল্ট পাবো 21,000। তাহলে তার মানে হচ্ছে ব্যাংক কর্তৃক সরাসরি যে প্রদেয় বিল পরিশোধ হয়েছে সেটি বিয়োগ করতে হবে, সেই কারণে আমরা এখানে বিয়োগের দিকে লিখেছি। দেখো ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ হচ্ছে 9,000। তাহলে আমরা এভাবে ধরে নিয়ে মানে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে সেটি কিন্তু হিসাব করতে পারি। অথবা তোমরা যেটি করতে পারো, যে চার্টটি দেয়া আছে নগদান বইয়ের ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণীর ব্যাংক জমাতিরিক্ত নিয়ে যদি আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা শুরু করি, একক জের পদ্ধতিতে কি কি লেনদেন যোগ করতে হবে আর কি কি লেনদেন বিয়োগ করতে হবে তার একটা চার্ট দেয়া আছে,
ওই চার্টটি মুখস্থ করেও কিন্তু ওই ছকটি মুখস্থ করেও কিন্তু আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি। এরপরে আছে দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট 8,000 টাকার 7খানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু তন্মধ্যে মাত্র 5,000 টাকার 2খানা চেক ব্যাংক 31 ডিসেম্বর 2015 তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। আমরা আদায়ের জন্য 8,000 টাকার চেক ব্যাংকে জমা করেছি, ব্যাংক আদায় করতে পেরেছে 5,000 টাকা, তাহলে আদায় করতে পারেনি কত? 3,000 টাকা। তাহলে দেখো আমরা যখন 8,000 টাকার চেক জমা করব আমরা লিখবো আমাদের ব্যাংকে টাকা বাড়বে। 8,000 টাকার চেক জমা করা মানে আমরা দেখাবো যে আমাদের 38,000 হয়েছে, কিন্তু ব্যাংক আদায় করেছে মাত্র 5,000 টাকা, তাহলে ব্যাংক তো 5,000 যোগ করবে, তাহলে ব্যাংকের সাথে আমাদের পার্থক্য কত হচ্ছে? আমাদের 38, ব্যাংকের 35, তাহলে আমাদের ব্যাংকের চেয়ে 3,000 টাকা বেশি প্রদর্শিত হচ্ছে। এখন আমাদের এই 38,000 টাকাকে যদি আমরা ব্যাংকের সমান 35,000 করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে? যতটুকু বেশি দেখাচ্ছে সেটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিলে আমরা 35,000 টাকার রেজাল্ট পেয়ে যাব। তার মানে হচ্ছে চেকের টাকা যেটুকু আদায় হয় নাই, জমা দিয়েছি কিন্তু আদায় হয় না, ওইটুকু আমাদেরকে ব্যাংকের সাথে মিলানোর জন্য বিয়োগ করতে হবে। সেই কারণে আমরা দেখো লিখেছি আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 3,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলি আগের যে সমস্যাগুলি আমরা সমাধান করেছি সেগুলিতেও ছিল একই জিনিস, বিভিন্ন প্রশ্নে বারবার থাকবে। তোমরা যদি চার্টটি মুখস্থ করো, এভাবে বুঝতে গেলে যদি সমস্যা হয় তাহলে একটি চার্ট আছে, সেই চার্টে বলা আছে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে। তোমরা যদি চার্ট মুখস্থ করে এভাবে বুঝে বুঝে করার চেষ্টা করো তাহলে খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণী আয়ত্তে আনতে পারবে। এরপরে আছে দেখো বিনিয়োগের সুদ 15,000 টাকা, একখানা প্রাপ্য বিল বাবদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। 15,000 আর 5,000, 20,000 যদি ব্যাংক সরাসরি আদায় করে, ব্যাংক এখানে 20,000 লিখবে। 30,000 তার আগে ধরে নিলাম ছিল, 20,000 আদায় করলে তাহলে মোট হয়ে যাবে 50,000, কিন্তু আমরা আমাদের নগদান বইতে লিপিবদ্ধ করি নাই, তাহলে আমাদের নগদান বইয়ের ব্যাংক জমা শো করবে, দেখাবে 30,000। নগদান বইয়ের ব্যাংক জমার সাথে যদি আমরা ব্যাংক বিবরণীর ব্যাংক জমা মিল করতে হয়, তখন ওখানে যেহেতু 50,000 হয়েছে, 20,000 বেড়েছে, আমাদের এই নগদান বইও 20,000 বৃদ্ধি করতে হবে, তাহলে আমাদের রেজাল্ট ব্যাংকের রেজাল্টের সাথে সমান হবে। তাহলে আমরা এখানে এটি 20,000 যোগ করব। বিনিয়োগের সুদ ও প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় 15,000 যোগ 5,000 সমান 20,000 টাকা যোগ করতে হবে। এরপরে 7 নম্বরে বলা আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2,000 টাকা। ব্যাংক আমাদেরকে যদি সুদ মঞ্জুর করে, ব্যাংক আমাদেরকে 2,000 টাকা সুদ দিয়েছে এবং চার্জ কর্তন করেছে 1,000 টাকা। তাহলে দেখো সুদ দিলে 2,000 টাকা ব্যাংক এখানে যোগ করবে, কিন্তু আমরা নগদান বইতে লিপিবদ্ধ করি নাই, তাহলে আমাদের এখানে 2,000 হলে হবে 32,000, ব্যাংকে দেখাবে 32,000 কিন্তু আমাদের 30, তাহলে আমরা যদি ব্যাংকের সাথে মিলাতে চাই তখন আমাদেরকে 2,000 যোগ করতে হবে। এই জন্য আমরা লিখেছি ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2,000। অন্যদিকে যখন চার্জ কর্তন করবে 1,000 টাকা, ব্যাংক 1,000 টাকা কেটে নিবে, কেটে নিলে এখানে শো করবে 29,000, কিন্তু আমরা তো নগদান বইতে লিখি নাই, আমরা যেহেতু নগদান বইতে লিখি নাই আমাদের রেজাল্ট 30,000 শো করবে, ব্যাংকের রেজাল্ট 29,000 শো করবে। তাহলে ব্যাংকের সাথে মিলানোর জন্য 1,000 আমাদেরকে তখন বাদ দিতে হবে, তার মানে ওই 1,000 এখানে আমরা বাদ দিব ব্যাংক চার্জ যা নগদান বইতে লেখা হয়নি 1,000। সো এভাবে আমাদের লেনদেনগুলি যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে তোমরা লিপিবদ্ধ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ফলাফল যখন আমরা নিরূপণ করব, আমাদের যেই লেনদেনগুলি যোগ হচ্ছে সেগুলির মোট পরিমাণ হচ্ছে 37,000। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ছিল 10,000, তাহলে মোট পরিমাণ হচ্ছে 47,000। অন্যদিকে বিয়োগ যে লেনদেনগুলি হচ্ছে সেগুলির মোট পরিমাণ হচ্ছে 25,000, আর 25,000 যখন আমরা 47,000 থেকে বাদ দিব ফলাফল হচ্ছে 22,000। তার মানে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা হচ্ছে 22,000। আমরা আমাদের নগদান বই অনুযায়ী যেখানে ব্যাংক জমা 10,000, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা শো করছে 22,000, এবং এই 10,000 আর 22,000 যে দুটি যোগফল যে আলাদা হলো, সেই আলাদা হওয়ার পেছনে এই কারণগুলি বিদ্যমান ছিল। আশা করি এই সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের বইয়ের যে সমস্যাগুলি আছে বাসায় ওগুলি চর্চা করবে এবং বোর্ড কোশ্চেনগুলি করার চেষ্টা করবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে তোমরা
জানাতে পারো। জানানোর জন্য তোমরা যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারো। যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়েকজন আছে যারা যোগাযোগ করে এবং সমস্যা আমাকে পাঠালে আমি কিন্তু সাথে সাথেই সমাধান করে দেই। সো তোমরা যারা চেষ্টা করো বাসায় করার জন্য নিজ থেকে, তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা ক্লাস এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা আরো একটি একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে তোমাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।